হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। এবং আহ, আজকে আমি তোমাদের জন্য এনেছি বৌদ্ধ দর্শন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৌদ্ধ দর্শনে আরো অনেক প্রশ্ন আসবে। আজকেও আহ, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো আশা রাখছি যে নিজেদের খাতার মধ্যে লিখে রাখবে এবং প্র্যাকটিস করবে, বারবার করে পড়ে পড়ে প্র্যাকটিস করবে। এটা আমি আশা রাখছি। আর যে জায়গাগুলো ডাউট বলে মনে হচ্ছে সেটা অবশ্যই নিজেদের টেক্সট বই দেখে তোমরা পড়াশোনা করবে, এটুকু আমি আশা রাখছি। কারণ টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না। ঠিক আছে, এটা সবসময় মনে রেখো, টেক্সট বইয়ের কিন্তু কোনো বিকল্প হয় না। সুতরাং টেক্সট বই তোমাকে ভালো করে পড়তে হবে, অন্য কোনো বই কিন্তু আমি সাজেস্ট করি না, একেবারেই করি না। ভুল হয়, মানে খুবই ভুল হয়। যে টেক্সট বইগুলো তোমরা পড়েছো ছোটবেলা থেকে, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে যে টেক্সট বইগুলো পড়েছো সেইগুলো ভালো করে পড়ো। তাতে কিন্তু অনেকখানি বিষয় ক্লিয়ার হবে বলে আমার ব্যক্তিগত মত। আশা রাখছি এতে তোমরা অনেকখানি আহ, মানে সাহায্য পাবে। আজকের যে আলোচনাটা চলছে এটাতেও তোমরা অনেকখানি সাহায্য পাবে বলে আমি আশা রাখছি। তো চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে বিভাষা। বিভাষা নামক গ্রন্থ যে পিটকের ওপর গড়ে উঠেছে, তার নাম হচ্ছে কোনটা? তোমরা অলরেডি জানো যে হচ্ছে উম, গৌতম বুদ্ধ। আহ, তার যে দর্শন, সেই দর্শন আমরা কোন গ্রন্থের মধ্যে পাই? ঠিক আছে, মানে গৌতম বুদ্ধের যে দর্শন, সেই দর্শন আমরা কোন গ্রন্থের মধ্যে পাই? সেটা হচ্ছে অভিধম্ম পিটক। মানে আমাদের যে ফিলোসফির যে আলোচনাগুলো আছে, তার সূত্র পিটক বিনয় পিটকে আমরা পাই না ঠিকই, কিন্তু অভিধম্ম পিটকে কিন্তু আমরা পাই, যেখানে আহ, গৌতম বুদ্ধের ফিলোসফিটা এখানে আছে, যা আমরা এখানে পড়াশোনা করছি বা যা আমাদের পাঠ্য। আচ্ছা, এবার উম, এই যে পিটক, হ্যাঁ পিটক, এই যে পিটক কথার অর্থ হলো পেটিকা বা ঝুড়ি বা ঝাঁপি। ঝুড়ি মানে বোঝো তো, মানে যার মধ্যে কোনো দ্রব্য রাখা হয়, সেটাকে বলা হয় ঝুড়ি। তাহলে পিটক কথার অর্থ কিন্তু পেটিকা বা ঝুড়ি। আর বৌদ্ধ দর্শন কিন্তু পালি ভাষায় মানে রচিত হয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি বা আমরা আরো পরবর্তীতে নিঃসন্দেহে আলোচনা করবো যে সংস্কৃত ভাষার কথা বলবো, হয়তো আগে বলেওছি। কিন্তু গৌতম বুদ্ধের মুখনিসৃত যে বাণী ছিল, তা সবই কিন্তু পালি ভাষায় ছিল, কখনোই কিন্তু সংস্কৃত ভাষা আসেনি সেক্ষেত্রে। ঠিক আছে, তা গৌতম বুদ্ধের, আমি রিপিট করছি, গৌতম বুদ্ধের মুখনিসৃত বাণী কিন্তু পালি ভাষায় রচিত হয়েছে। এবং গৌতম মানে গৌতম বুদ্ধের যে ফিলোসফিক্যাল যে আলোচনাগুলো আমরা পাই, সেটা কিন্তু আমরা অভিধম্ম পিটকের মধ্যেই পাই। অর্থাৎ আমাদের যে ফিলোসফির আলোচনা, তা কিন্তু অভিধম্ম পিটকের মধ্যেই আছে। ওকে, দেখো অপশন, হ্যাঁ অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে অভিধম্ম কোষ নামক একটা গৌতম বুদ্ধের রচনা। এই রচনাটি তাহলে কার রচনা? এটা কিন্তু বসু বন্ধুর রচনা। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে নিম্নলিখিতর মধ্যে গৌতম বুদ্ধ মানে মধ্যে বৌদ্ধগণ কোন মতবাদটা স্বীকার করেছেন? দেখো, সৎ কার্যবাদ তো সাংখ্যরা স্বীকার করেন। আবার হচ্ছে অসৎ কারণবাদ আহ, হচ্ছে স্বীকার করছেন কিন্তু বৌদ্ধরা। আর হচ্ছে অসৎ কার্যবাদ স্বীকার করেন কিন্তু নৈয়ায়িকরা। হুম, আচ্ছা নেক্সট হচ্ছে বুদ্ধদেব অবিদ্যার জন্য কটি কার্যের কথা বলেছেন? দেখো, ওই যে দ্বাদশ নিদানের কথা আমি একটা টাইমে বলছিলাম, ওই দ্বাদশ নিদান অর্থাৎ 12 প্রকার যে নিদান, তার মধ্যে একটি হচ্ছে অবিদ্যা, মানে প্রথম প্রকার হচ্ছে অবিদ্যা। তাহলে বাদ বাকি থেকে গেল যে 11টি, সে 11টিই হচ্ছে অবিদ্যার কার্য। আশাটা কি বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ প্রতিষ্ঠার ক্ষেত্রে বুদ্ধদেব কোন দার্শনিক পদ্ধতিকে অনুসরণ করেছেন? দেখো, দর্শন আলোচনার ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি থাকে, বেশ কিছু পদ্ধতি থাকে, এবং সেই পদ্ধতিগুলো কোন কোন ক্ষেত্র হতে পারে, মানে দর্শন আলোচনার ক্ষেত্রে। ঠিক আছে, তা কি চরমপন্থা ছিল, নরমপন্থা ছিল, মধ্যপন্থা ছিল, নাকি উপরোক্ত সবগুলো ছিল? উত্তর কিন্তু মধ্যপন্থা। মনে রেখো, জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন, এরা কিন্তু মধ্যপন্থাকে অবলম্বন করে তাদের দর্শন আলোচনা করেছেন। মানে জৈন দার্শনিকগণ
এবং বৌদ্ধ দার্শনিকগণ কিন্তু মধ্যপন্থাকে অবলম্বন করেছেন। অ্যান্সার হচ্ছে সি। নেক্সট হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ কটা ভাগে বিভক্ত? এখানে উত্তর কিন্তু তিনটে ভাগে। কি কি বলতো? প্রজ্ঞাশীল এবং সমাধি। তোমরা কিন্তু এটা নিজেদের বই দেখে সার্চ করবে এবং লিখে রাখবে প্রজ্ঞা বলে একটা অ্যারো চিহ্ন দিয়ে কি কি প্রজ্ঞা, শীল কি কি, সমাধি কি কি, এটা কিন্তু তোমরা লিখবে, অবশ্যই লিখবে। আনসার এ। নেক্সট পরের প্রশ্ন, বৌদ্ধ দর্শনে কার্যকারণ তত্ত্বটি কোন আর্য সত্যে পাওয়া যায়? বলো তো দেখি, প্রথম, দ্বিতীয়, নাকি তৃতীয়, নাকি চতুর্থ? দেখো একদমই ঠিক, উত্তর হচ্ছে কিন্তু দ্বিতীয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রতীত্ব সমুৎপাদ এই যে নীতির উপর প্রতিষ্ঠিত তাহলে কি? কর্মবাদ, আর্য সত্য চতুষ্টবাদ, অর্থ ক্রিয়াকারিতা, নাকি সবগুলো? এখানে কিন্তু উত্তর হচ্ছে সবগুলোই। পরের প্রশ্ন, বৌদ্ধগণ কোন মতবাদটি স্বীকার করেন? সহজ কথা হচ্ছে অনাত্মবাদকে স্বীকার করেন। আচ্ছা, এবার নব্য বৌদ্ধ, ঠিক আছে, যেমন ধরো তোমার ধম্মকীর্তি, অশ্বঘোষ, এনাদের দর্শনে কিন্তু আবার জন্মান্তরবাদের কথা কিন্তু কোথাও কোথাও পাওয়া গেছে। ঠিক আছে, কিন্তু আমরা যদি বৌদ্ধ যে দর্শন বা বৌদ্ধ দর্শনের যে এরা, সেটাকে যদি আমরা আমরা দেখি, তাহলে কিন্তু আমাদেরকে অনাত্মবাদ উত্তর করতে হবে, জন্মান্তরবাদ কিন্তু করাটা যাবে না। ঠিক আছে। আচ্ছা, এইটা না একটা কন্ট্রোভার্সিক্যাল একটা প্রশ্ন। আমি ভেবেছিলাম যে দেবই না, কিন্তু কি মনে হলো, আমি ভাবলাম যে না, একবার দিয়েই দিই আর কি, এরকম একটা ব্যাপার। যদিও আমি আশা রাখছি যে এরকম প্রশ্ন আসবে না, আবার এরকম প্রশ্ন আসতেও পারে, কারণ ওই যে এক প্রকার আমাদের রাজ্যের একটা ব্যাপার যে হ্যাঁ কেস মানে খাওয়ানোর জন্য অথবা টাকা তোলার জন্য, যেমনটা মাদ্রাসা পরীক্ষাতে তোমরা হয়তো দেখেছো, একটি প্রশ্নের জন্য 1,000 টাকা করে দিতে হয়েছিল, ভাবতে পারছো? মানে কত টাকা করে খেয়ে নিয়েছে। ঠিক এরকমই, হয়তো এরকমই কন্ট্রোভার্সিক্যাল কোনো প্রশ্ন হয়তো দিয়ে দিল, দিয়ে তার জন্য 1,000 টাকা করে খেয়ে নিল। এরকমটা হতেই পারে, আমাদের রাজ্যে হতেই পারে, এটা মানে খুবই স্বাভাবিক একটা ব্যাপার বলে আমার মনে হয়। নেক্সট, পরের প্রশ্ন, নিচের কোনটি পঞ্চস্কন্দের অন্তর্গত নয়? তাহলে সবার আগে জেনে নিই যে পঞ্চস্কন্দগুলো কি কি, সেটা হচ্ছে বলতো কি কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার আর হলো বিজ্ঞান। তাহলে আবার বলছি, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার আর বিজ্ঞান। তাহলে এটা হলো পঞ্চস্কন্দ। ঠিক আছে। এর ক্রমানুসারে হয়তো আসতে পারে, হতেই পারে, আসতে পারে। তাহলে সরায়তনটা কিন্তু পঞ্চস্কন্দ নয়। ওকে, সনাতন কিন্তু তোমার পঞ্চস্কন্দ নয়। তাহলে অপশন হচ্ছে তোমার ডি, এটাই হচ্ছে কারেক্ট। ওকে, আশা রাখি যে 10টা প্রশ্ন তোমাদেরকে দিলাম, এই 10টি প্রশ্ন তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে রেখেছো, আমি এটা ভীষণভাবে আশা রাখছি। এবং আমি এটাও আশা রাখছি যে ভবিষ্যতে আরো অনেক তোমাদেরকে প্রশ্ন আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো তোমরা অবশ্যই ইওর ফিলোসফির সাথে থেকো এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, কেমন? নিজেদের খেয়াল রেখো। ধন্যবাদ এতটুকু দেখবার জন্য।